ছাড়ো আমায়, যাও বিয়ে করো, আরো 100টা ছাড়ো বলছি। শুধু অসহায় কণ্ঠে বলে। না না, আমার চুমাচুমি লাগবে না। ফাড়া পাখি কামড়ালেও তাকেই লাগে। আমার ফাড়া পাখি তুমি। ফারার ফোন বাজলে ফারা শুদ্ধকে ঠেলে বলে। ছাড়ো। শুদ্ধ ফারার গালে চুমু খেয়ে বলে, আবার ছাড়াছাড়ি? আর বলবো না। আমার একটা মাত্র বউ তুমি। তোমাকে আমি গরুর। ফারা কটমট চোখে তাকালে শুদ্ধ মেকি হেসে বলে, সত্যিকারের ডার্ক চকলেট কিনে দেবো। এভাবে তাকাও কেন? ছাড়ো, আমার ফোন বাজছে। শুদ্ধ আর কিছু বলল না। ফারাকে ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বউটাকে রাতের কাছে থাকার জন্য কত তেল মালিশ করা লাগে আহারে। বিয়ে করেও তার অনেক কষ্ট। ফারা মায়রার ফোন দেখে রিসিভ করলে মায়রা ওপাশ থেকে বলে, আপু শুদ্ধ ভাইয়াকে একটু বলবে ওনার ভাই কোথায়। ফারা শুদ্ধকে জিজ্ঞেস করলে সে জানায় ইরফান তার অফিসে। সে আসার আগে ইরফানের অফিসে গিয়েছিল। মায়রা কথাটা শুনে কল কেটে দেয়। মায়রা 11:30 থেকে আরও 2.5 ঘন্টা অর্থাৎ 2টা পর্যন্ত অপেক্ষা করলো ইরফানের জন্য। ব্যালকানির কোনায় হাঁটু মুড়ে বসে বসে কতক্ষণ যে কাঁদলো মেয়েটা। এত কষ্ট লাস্ট কবে হয়েছিল মায়রা বুঝে পায় না। খোপা করা চুলগুলো পিঠ ছুঁয়ে মেঝেতে ছুঁয়েছে। মায়রা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড়িয়ে বলে, আপনি আসবেন না শেষওয়ালা? ঘড়িতে তখন 2:35। ইরফান গাড়ি গ্যারেজে রেখে এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। কাছে চাবি থাকায় প্রবলেম হয়নি। কোনো দিকে তাকালো না ছেলেটা। 3-4টে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা তার ঘরে যায়। দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করলে দেখলো মাইরা ঘরে নেই। দ্রুত পায়ে ব্যালকনিতে গেলে দেখে পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। ইরফান নিচু হয়ে তাকালে মাইরাকে দেখে সাথে সাথে হাঁটু মুড়ে বসে মাইরাকে আগলে নেয় তার সাথে। সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে ঘরে এনে বেডে শুইয়ে দেয়। মায়রার দিকে তাকালে তার ভ্রু কুঁচকে যায়। মেয়েটার শরীর কেমন যেন একদম ছেড়ে দেয়া। মায়রার হাতের সাথে ধাক্কা লাগে। কিসব যেন ছিটকে পড়ে যায় টাইলসের উপর। মৃদু শব্দ ভেসে আসে। ইরফান বিস্ময় চোখে তাকালো। সাথে সাথে মায়রার দিকে তাকিয়ে মায়রার গালে হাত দিয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রা সাড়া নেই। ইরফান ঢোক গিলে মায়রার দুগালে আলতো হাতে থাপ্পড় দিয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? ওঠো। মায়রার কোনো সাড়া নেই। ইরফান ভীত হয়। বেড সাইডের টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে মায়রার মুখে পানি ছিটিয়ে দিলেও মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান হাতের গ্লাস ছুঁড়ে ফেলে। মায়রাকে টেনে তার বুকে জড়িয়ে নেয়। কাপা কণ্ঠে বলে, এই বার্ড ফ্লাওয়ার, চোখ খোলো। আই এম সরি। মায়রার শরীর ছেড়ে দেয়া। ইরফানের শরীর কাঁপছে। মায়রার গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে ডাকে, লিটল গার্ল, প্লিজ কিছু বলো। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান মায়রাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আবারও কম্পিত স্বরে বলে, এই বউ, এই তো আমি এসেছি, চোখ খোলো প্লিজ। সরি বউ। ইরফান ফার্স্ট এড বক্স চেক করলে দেখলো ঘুমের ওষুধের ভরা পাতা একদম ফাঁকা। শুকনো ঢোক গিলে ছেলেটা। মেঝেতে অনেকগুলো ঔষধ পড়েছে মায়রার হাত থেকে। সে ঠিক বুঝতে পারছে না মায়রা কয়টা ওষুধ খেয়েছে। এত অসহায় লাগলো নিজেকে। তার বার্ড ফ্লাওয়ার তার কাছে সময় চেয়েছিল, কিন্তু সে তার বার্ড ফ্লাওয়ারকে এই চাওয়াটুকুও দিতে পারল না। সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। তার বাবা মাকে আর ডাকেনি। হসপিটালে নিয়ে আসলে ডক্টর জানায় মায়রা 4টি ঘুমের ওষুধ খেয়েছে, তেমন কোনো প্রবলেম হয়নি। ডক্টর কিছু ওষুধ দিয়েছে আর মায়রা ঘুমাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আর বলেছে মায়রার অতিরিক্ত দুর্বলতায় জ্ঞান হারিয়েছিল, বেশি বেশি খাওয়াতে হবে। এরপর ইরফান মায়রাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। ইরফান তার অফিস থেকে 8:10-এ বেরিয়েছিল। সে তো তার বার্ড ফ্লাওয়ারের কথা বলা অনুযায়ী আরও দ্রুত আসতে চেয়েছিল। মায়রা তার কাছে এর আগেও অনেক কিছুই চেয়েছে, কিন্তু কখনো সময় চায়নি তার কাছে। ইরফানের মনে হয় মায়রা তার কাছে সবচেয়ে দামি জিনিসটাই আজ চেয়েছে। সময় চেয়ে দামি কিছু আর হয় না। ভালোবাসার মানুষের থেকে পাওয়ার সময়টুকুই তো সবচেয়ে মূল্যবান হয়। অফিস থেকে বেরিয়ে ইরফান সর্বপ্রথম একটি ঘড়ির শোরুমে যায়। ক্যাসিও ব্র্যান্ডের একটি কাপল ঘড়ি কেনে, যার প্রাইস এসেছে 1,40,000। ইরফান ঘড়ি দুটো নিয়ে আরেকটি শোরুমে যায়, যেখান থেকে 30টি ফটো অ্যালবাম কিনে নেয়। গত 1 বছরে তার আর মায়রার কত শত পিক এঁকেছে, সেসবই এই অ্যালবামগুলোর মধ্যে সাজাবে। ইরফানের মনে আছে তাদের বিয়েতে তার রিলেটিভরা অনেকে মায়রার অনেক কিছুর পাশাপাশি চুড়িও দিয়েছিল। ইরফানের মনে হয় মায়রার হয়তো চুড়ি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ইরফান তার ভাবনা অনুযায়ী গিফট শপে গিয়ে 30 ইঞ্চির একটি চুড়ির বক্স কিনে,
যার ভেতর 60 ডজন চুড়ি সেট আছে। রেশমি চুড়ি, কাচের চুড়ি সহ আরও বিভিন্ন ধরনের চুড়ি আছে এতে। সবচেয়ে মাইরার জন্য একটি ডায়মন্ডের রিং নেয়, সাথে 5টি বেলি ফুলের গাজরা নেয়। এরপর সব জিনিসপত্র গাড়ির ব্যাক সিটে রেখে সামনের ডোর খুললে হঠাৎই ঘাড়ের কাছে কেমন চিনচিন ব্যথা করে ওঠে। এরপর আর কিছু মনে নেই ইরফানের। ইরফানের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ফোন খুঁজলে ফোন পায় না। বেড থেকে নামলে ডক্টর এসে ইরফানের কাঁধে হাত রেখে বলে, ইরফান কিছু বুঝতে পারছে না। মৃদুস্বরে বলে, আঙ্কেল, আমি এখানে কি করে? ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বলে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে ড্রাগ? ইম্পসিবল। ইরফান দ্রুত কণ্ঠে বলে, আমি সিগারেট ছাড়া কিচ্ছু ছুঁয়েও দেখি না। কি সব বাজে কথা বলছেন? ভদ্রলোক মৃদুস্বরে বলে। একটু থেমে বলে। ইরফান এত অবাক হয়, বলার মতো কিছু পায় না। এরপর ইরফান আর 1 সেকেন্ডও টাইম নষ্ট না করে বাড়িতে আসে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলল। তাকে দ্রুত ট্রিটমেন্ট করায় কোনো প্রবলেম হয়নি। বাট এই কাজটা কে করল? তার তো কোনো শত্রু নেই। তবে যেই করুক, তার জীবন জাহান্নাম বানিয়ে তবেই দম নিবে সে। কোন বাস্টার্ড এই কাজ করেছে? ওই বেয়াদবের জন্য সে তার বারফ্লাওয়ারের কাছে আসতে পারেনি। হঠাৎই কিছু একটা মনে পড়তেই রাগে চোয়াল শক্ত হয়ে যায়। সে যখন ফটো অ্যালবামের শোরুমে গিয়েছিল তখন সৌভিকের সাথে দেখা হয়েছিল। বেশ কয়েক মাস আগে একবার সৌভিক মায়রাকে নিয়ে বাজে কথা বলেছিল। ইনফ্যাক্ট মায়রার 18 বছর নয় বলে সে ভার্সিটির লেকচারার পদ থেকে বাদ হয়ে যাবে এরকম হুমকিও দিয়েছিল। যদিও ইরফানের কিছুই করতে পারেনি, কিন্তু ইরফান তো চুপচাপ এসব হজম করা ছেলে নয়। সে সৌভিকের অবস্থা সাহিলের চেয়েও খারাপ করে দিয়েছিল। এত মাস সৌভিক হসপিটালেই পড়েছিল, হয়তো কিছুদিন আগে সুস্থ হয়েছে। এর আগে ফারাকে নিয়ে কটু কথা বলে শুদ্ধর হাতে মার খেয়েছিল। ইরফানের হাতে আধা পঙ্গু হয়ে হসপিটালে কাটালো। সুস্থ হয়ে এবার সরাসরি ইরফানের দিকে হাত বাড়িয়েছে। ইরফান সৌভিকের ভাবনা আপাতত ফেলে রাখলো। ওকে তো সে দেখে নিবে। আপাতত তার মাইরার করা কাজে রাগ সাথে নিজেকে অসহায় লাগছে। তার বোধটা এমন কেন? সে ইচ্ছে করে তার বারফ্লাওয়ারের কাছে আসেনি এমন কখনো হয়েছে? অথচ মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। হাতে আরও কতগুলো ছিল। যদি সব খেয়ে নিত কিছু হতো, বা যেটুকু খেয়েছে এতেও যদি কোনো বড় ধরনের প্রবলেম হতো। মায়ের ঘুমন্ত মুখ পানে চেয়ে থাকে ইরফান। মেয়েটা কি তাকে কখনো বুঝবে না? এখন সময় রাত 3:30। মায়েরা একবার জেগেছিল, কিন্তু কয়েক মিনিটের মাঝে সে আবারও ঘুমিয়ে যায়। ডক্টর মাইনার ঘুমের ওষুধের রিয়াকশন নষ্ট হওয়ার মেডিসিন দিয়েছিল, যার ফলে মায়ের ঘুম হালকা হয়। পিট করে চোখ মেলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে ইরফান। ইরফানকে দেখিয়ে মায়েরা শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আপনি কখন এসেছেন? ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের কাঁধে মাথা রেখে বলে, আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, আপনি আসেননি কেন? ইরফান কিছু বলছে না। মায়েরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? কি হয়েছে? ইরফান তবুও কিছু বলে না। মায়রার আগে ঘুম ভাঙলেও ঘুমের ঘোরে মেয়েটার কিছুই মনে নেই। সে ভেবেছে ইরফান মাত্র এসেছে আর সে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তাই এখনও একটু একটু ঝিমাচ্ছে। মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি শিশরাজ। ইরফান হঠাৎই মায়রার ঠোঁট চোরা আঁকড়ে ধরে। মায়রাকে টেনে তার কোলে বসায়। সময় পেরোলে মায়রার মনে হয় ইরফান তার উপর রাগ ঝাড়ছে। মায়রা ছটফট করে। ইরফান ছাড়ল না, বরং হাতের বাঁধন দৃঢ় থেকে দৃঢ় করে। মায়রা তার 2 হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, কত শত খামচে দেয়। বেচারি অ্যাকচুয়াল পরিমাণ ছাড় পায় না। প্রায় অনেকটা সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মুখে নোনতা স্বাদ লাগতে তা গিলে নেয়। মায়রা ছাড়া পেয়ে 2 হাতে তার মুখ চেপে ফুপিয়ে ওঠে। পুরো জন্তুর মতো আচরণ করেছে ইরফান তার সাথে। ইরফান কিছু বলল না। মায়রাকে তার কোল থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো কথা না বলে বেড শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা ইরফানকে দেখল চুপচাপ। সে বুঝেছে হয়তো সে তো 4টি ঘুমের ওষুধ খেয়েছিল। ইরফান বুঝতে পেরে এই জন্য কি তার উপরে রেগে আছে? কিন্তু সে ইরফানের উপর অভিমান করে মাত্র 4টে ওষুধ খেয়েছিল 4 দিন ঘুমাবে বলে। এইটাই আর কি হয়? রাগ তো আর করার কথা। ইরফান তাকে রাগ দেখাচ্ছে কেন? সে উল্টো শুয়ে পড়ল। সে এত কষ্ট করল, সব পানি হয়ে গেল।
আর এই লোক তাকেই রাগ দেখাচ্ছে। কিন্তু মায়েরা ভাবে তার চোখে ঘুম নেই কেন? সে তো 4টে ঘুমের ওষুধ খেয়েছিল। তাহলে পাশ ফিরে ইরফানের দিকে তাকালো। ইরফান সেভাবেই চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়ে আছে। মায়েরা মলিন চোখে ইরফানের দিকে চেয়ে থাকলো। বেশ অনেকক্ষণ যাবত এপাশ ওপাশ করে ভীষণ অশান্তি লাগছে তার। থাকতে না পেরে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানকে ডাকে। শিশওয়ালা। ইরফান মায়ের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার আমাকে টাচ করলে হাত ভেঙে ফেলবো একদম। যাও মেডিসিন নিয়ে ঘুমাও। কথাটা বলে ইরফান আবারও আগের ভঙ্গিতে চোখ বুঝল। মায়েরা চোখ জোড়া ছলছল করে ওঠে। সে বুঝেছে তার ওষুধ খাওয়ার জন্য ইরফান খুব রেগে গিয়েছে। কিন্তু ইরফান যে তাকে কথা দিয়ে আসলো না সে বেলায় কিছু না। মায়েরা ফোপানো কণ্ঠে বলে, আমি আপনার জন্য রাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি, আপনার জন্য সেজেছি কত কষ্ট করে। এরপর আপনি আর আসেননি, তো আমি কি করব? তাই ঔষধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনি আমার উপর রাগ করেছেন কেন? ইরফান মায়েরার কথা শুনে দ্রুত উঠে বসলো। এগিয়ে এসে মায়েরার হাত ধরে নরম সুরে বলে, কোথায় পড়ে গিয়েছে বার্ড ফ্লাওয়ার? মায়েরা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। হাত এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান দেখল মায়েরার ডান হাতের এক জায়গায় কেমন লাল হয়ে আছে। ইরফান অসহায় চোখে তাকালো। বেড থেকে নেমে ড্রয়ার থেকে মলম এনে মায়েরার হাতে মলম লাগিয়ে দেয়। এরপর মায়েরার দিকে তাকালে দেখলেও মায়েরা তার দিকেই চেয়ে আছে। চোখে মুখে পানি ছিটে ফোটা, ঠোঁটজোড়া ফুলে আছে। ইরফান দু হাতে মায়েরার চোখ মুখ মুছে দেয়। মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মুখ এগিয়ে নিলে মায়েরা দু হাতে তার ঠোঁটজোড়া চেপে ধরে মিনমিন করে বলে, জ্বলছে। ইরফান মায়েরার হাত সরিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, আদর করব। কথাটা বলে মায়েরা ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়েরা শান্ত হয়ে থাকে ইরফানের বুকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান রেডি হয়ে নেয়। টি টেবিলের উপর একটি প্লেটে কিছু ঢাকার দেখে রাতে মায়েরার বলা কথা মনে পড়ল। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। ইরফান এগিয়ে গিয়ে উপরের প্লেট সরিয়ে দেখল কিমচি ফ্রাইড রাইস। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকালো। মায়েরা এক কোনায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ডিবানের উপরে বসে দু হাতে শার্টের হাতা গুটিয়ে প্লেটে থাকা চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে দিল। দুবার মুখে নাড়িয়ে চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে মরিচ ছাড়া কিছু দেয়নি। তখনই মায়েরা ঘুম থেকে উঠে পড়ে। ঘাড় বাঁকি ইরফানের হাতে তার রাখা প্লেট দেখে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান ঝাল সহ্য করতে না পেরে হাতের প্লেট রাখতে গিয়েও মায়েরাকে তার দিকে চেয়ে থাকতে দেখে থেমে যায়। ইরফান ঢোক গিলল। মায়েরা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। প্রথমবার হয়তো এই কোরিয়ান আইটেম রান্না করেছে। ইরফান দাঁতে দাঁত চেপে ঝাল হজম করে নিল। খাওয়া থামালো না, বরং দ্রুত হাতে খাবার মুখে তুলে না জিবিয়ে কোনো রকম গিলছে। মায়েরা শোয়া থেকে উঠে বসে বিচলিত কণ্ঠে বলে, আস্তে খান, গলায় বেঁধে যাবে তো। ইরফান শুনল না। কোনো রকমে প্লেটের সবটুকু খেয়ে আশেপাশে পানি খুঁজল। পানি পায় না। তার দু কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ডিভানের ওপর থেকে ব্লেজার নিয়ে গায়ে চড়াতে চড়াতে রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা ভাবলো ইরফানের হয়তো অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে চলে গেল। মায়েরা বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। ইরফান বড় বড় পা ফেলে নিচে নেমে ডাইনিংয়ে তার মাকে দেখে বহু কষ্টে বলে, আম্মু ঝাল কমানোর কিছু দাও। রুমা নেওয়া ছেলেকে দেখে অবাক হয়। ইরফানের চোখ দুটো অনেক লাল হয়ে আছে। ইরফান তার মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আম্মু প্লিজ ফাস্ট কিছু দাও। রুমা নেওয়াজ ফ্রিজের দিকে যেতে যেতে বলে। ইরফান কিছু বলল না। রুমা নেওয়াজ ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান তার মায়ের হাত থেকে বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেতে থাকে। রুমা নেওয়াজ ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। তিনি তো ইরফানকে কিছু খেতেই দেয়নি। উল্টে সে ইরফানের জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়েছে। কিন্তু ইরফান উপর থেকে ঝাল কি খেয়ে আসলো? মায়েরা বাদরামি করে আবার মরিচ খাইয়েছে নাকি ইরফানকে? ব্যাপারটা ভেবে বিরক্ত হলো। একটা বয়াম থেকে কিছু গুড় হাতে করে এনে ইরফানকে বলল। ইরফান চিনি গুড় এসব দেখলে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আজ তার কান তালি লেগে গিয়েছে। মনে হচ্ছে পুরো নাক, কান, মুখ, জিহ্বায় সবখানে মরিচ ডলেছে। কোনো কথা না বলে মায়ের হাত থেকে গুড়টুকু মুখে নেয়। রুমার আওয়াজ বিরক্তি কণ্ঠে বলে। ইরফান তার মায়ের দিকে চেয়ে মুখের গুড়টুকু চিবিয়ে গিলে নিল। এখন আগের চেয়ে একটু ভালো লাগছে। ঝালটা কমেছে মনে হচ্ছে। ইরফান ছোট করে বলে, নো। এরপর আরেকটু পানি খেয়ে বোতলে টেবিলের উপর রেখে বাইরের দিকে যায়। রুমান আওয়াজ বলে। ইরফান ছোট করে বলে,
খেয়েছি। রোমা নেওয়াজ আর কিছু বলল না। মায়েরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কালকে রান্না করা খাবারগুলো ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে গিয়ে গরম করে। এরপর ডাইনিংয়ে বসে ফ্রাইড রাইস একবার মুখে দিয়ে প্রায় কয়েকবার চিবোতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মুখ থেকে উগলে ফেলে টেবিলের উপর পানি খুঁজলে পানি পায় না। রোমা নেওয়াজ মায়েরা কেমন ছটফট করতে দেখে এগিয়ে এসে বলে। মায়েরা দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসেই পানি খায়। রোমা নেওয়াজ চিন্তিত মুখে চেয়ে আছে। ইরফানেরও একই হাল দেখল, মায়েরারও একই হাল। এদের হয়েছেটা কি? মায়েরা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখে রোমা নেওয়াজের সামনে এসে দাঁড়িয়ে বলে, মা, আমার রান্না তো শুধু মরিচ মরিচ হয়েছে। আপনি আর বাবা কিভাবে খেয়েছিলেন? রোমা নেওয়াজ অবাক হয়ে বলে। মায়েরার মনে পড়ে, হাই রে, সে তো তার শ্বশুর শাশুড়িকে মিষ্টি ফ্রাইড রাইস তুলে দিয়েছিল, এরপর একটু মরিচের গুঁড়া দিয়েছিল। ইরফান ঝাল কম খায়, সেজন্য সে তার মাপ অনুযায়ী কমই দিয়েছিল। ও মা, এ তো তারও খাওয়ার অযোগ্য হয়েছে। সে এত ঝাল খায় অথচ সে নিজে এটা মুখে নিতে পারল না। এই জন্যে ইরফান অত দ্রুত খাচ্ছিল। মায়েরার এত খারাপ লাগলো। সে একটা কাজও ঠিক করে করতে পারে না। মানুষটা কিভাবে খেয়েছে এসব? ছুঁড়ে ফেলেনি কেন? মায়েরার কাঁদতে ইচ্ছে করল। রোমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। কোথায় যাচ্ছ? শুদ্ধ নিজেকে পরিপাটি করে ফারার দিকে এগিয়ে এসে বলে। নাসিম আসছে। ফারা অবাক হয়ে বলে, আসলেই আসছে? তাও মাও আসবে নাকি নাসিম ভাই একাই? শুদ্ধ হেসে বলে, মাকে নিয়ে সাথে আমার জন্য একটা বিদেশি বউ নিয়ে আসছে। কি যে কিউট হবে পাখি, তোমার সাথী হবে। তুমি ওকে সখী বলে ডাকবে কেমন? তুমি যেহেতু বড় বউ, তাই তোমার কাছে থাকবো 4 দিন, আর তার কাছে থাকবো 3 দিন। হবে না পাখি? ফারা চোখ জোড়ে ভিজে ওঠে। মজা করতে করতে সেই বউয়ের সাথে থাকবে সেটাও বলছে। ফারা কিছু বলল না, সব সময় রেগে যায়। আজ আর ভালো লাগলো না। শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে পেটের কোণায় উল্টো হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। কি হলো তার বউটার? রাগলো না কেন? তার বউ তো এত ঠান্ডা নয়। এগিয়ে গিয়ে ফারার পাশে গিয়ে ফারার গা ঘেঁষে শুয়ে পড়ল। ফারা এবারেও কিছু বলল না। শুদ্ধ মাথা উঁচু করে দেখলো বারিশ ভিজছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো। আহা, সে তো বউটাকে রাগাতে চেয়েছিল, কাঁদাতে নয়। ফারাকে টেনে উল্টো ঘোরায়, 2 হাতে ফারাকে জড়িয়ে ধরে। ফারা তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে বলে, আমাকে ভালোবেসে এত কাঁদো? ইস, বহুত শান্তি পাই বউ। কাঁদলে তোমায় অনেক সুন্দর লাগে জানো ফারা পাখি। ফারা এবার চিল্লিয়ে বলে, যদি আমি তোমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে তার সাথে শুয়ে থাকতাম, তুমি এসব ভেবে নিশ্চয়ই কাঁদতে। তখন তোমাকেও সুন্দর লাগতো আর আমার প্রতি ভালোবাসাও প্রুফ হতো। শুদ্ধ রেগে ফারার গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খেতে চাও? এসব কি কথা? অন্যকে নিয়ে এসব কথা কোন সাহসে মুখে আনছো? আজ তো রাখবো না বলে দিলাম। ফারা চোখ বুজে রাখে, ভাঙা গলায় বলে, নিজে যখন বলো তখন কিচ্ছু না, তখন আমার কান্না তোমার ভালো লাগে, আর আমি বললে সব দোষ আমার হয়ে যায়। শুদ্ধ ফারার কপালে চুমু এঁকে বলে, আর বলবো না, সরি পাখি। ফারা কিছু বলে না। শুদ্ধ মৃদু হেসে ফারার সারা মুখে ছোট ছোট চুমু এঁকে বলে, তাহলে তোমাকে সুখে কাঁদাই পাখি। এখন থেকে শুধু অতি সুখে কাঁদাবো। এরপর ফারার গলায় চুমু এঁকে বলে, তোমাকে কাঁদাতে আমার মারাত্মক ভালো লাগে বউ। কি করব? ফারা শুদ্ধকে ঠেলে বলে, নাসিম ভাইয়া আসছে বললে, যাও ছাড়ো আমায়। শুদ্ধ ফারার উপর আছোয়া হয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমাদের মধ্যে ওই শালা কোথা থেকে আসছে? জ্বালিও না আমাকে। কথাটা বলে ফারাকে টেনে নেয় নিজের দিকে। ফারা শক্ত হয়ে থাকে। শুধু 2 হাতে শক্ত করে ফারাকে জড়িয়ে ধরে বলে, এই দেখো, প্রমিস করছি পাখি, আর এসব টপিক নিয়ে কাঁদাবো না। একটু স্বাভাবিক হও। কথাটা বলে ফারার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। কিছু সময় পেরোলে ফারা নিজেও শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ মৃদু হাসল। ফারার ঠোঁটজোড়া ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে ফারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকে, আমার ফাড়া পাখি, ভালোবাসি খুব। ঘড়িতে সময় 8টা। দীর্ঘ 1 বছর পর নাসিম বাংলাদেশের মাটিতে পা রাখে। পাশে তার মা। নাসিম তার অফিসের লোককে কল করে গাড়ি এনে রাখতে বলেছে। ভদ্রলোক নাসিমের কথা অনুযায়ী এয়ারপোর্টে গাড়ি এনে রেখেছে। নাসিম তার মাকে গাড়িতে বসিয়ে লাগেজে গাড়ির ডিকিতে রাখে। এরপর তার মাকে বলে একটু সাইডে গিয়ে ফোন বের করে শুদ্ধকে কল করতে নিলে
শুদ্ধ নাসিমকে ডাকে। নাসিম মাথা তুলে তাকায়। শুদ্ধ আর ফাইজকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। নাসিম এগিয়ে যায়। শুদ্ধ আর ফাইজ এগিয়ে এসে দুজনে একসাথে নাসিমকে জড়িয়ে ধরে। নাসিম মৃদু হাসল। একটু পর দুজনেই নাসিমকে ছেড়ে শুদ্ধ ফাইজ জিজ্ঞেস করে আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা। এরপর শুদ্ধ অসহায় মুখ করে বলে, আমার বিদেশি বউ আনিসনি? ফাইজ পকেট থেকে ফোন বের করে ফারার নম্বর বের করে বলে। বাংলাদেশি বউকে আগে খবরটা দিই। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, এই ভিলেন, আমি ভালো হয়ে গিয়েছি। তুই আমার বউয়ের কানে ভিষ ঢালছিস কেন, বেয়াদব? নাসিম হেসে বলে। তুই জীবনে শুধরাবি না? শুদ্ধ দাঁত কেলিয়ে বলে, আরে না, এবার সত্যি ভালো হয়ে গেছি। আমার পাখিটাকে আর এসব বলবো না। আসার আগেই প্রমিস করে এসেছি। নাসিম হেসে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার থেকে কিছুটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। ইরফান তার বাইক সাইডে রেখে দুহাত পকেটে গুছিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নাসিমের পানে। নাসিম ঢোক গিলল। ইরফান এগিয়ে এসে মৃদু হেসে বলে, কেমন আছিস? পেছন থেকে ইরফানের গলা পেয়ে শুদ্ধ ফায়েজ ভূত দেখার মতন চমকে পেছনে তাকায়। ইরফানকে দেখে দুই বন্ধুই কেমন ভীত হয়। নাসিম চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে, বলছিস না যে কেমন আছিস? নাসিম ঠোক গিলে ছোট করে বলে, ভালো। তুই? ইরফান বিদ্রুপ হেসে বলে, এরকম তিনজন ফ্রেন্ড থাকতে খারাপ থাকার অপশন থাকে না, এম আই রাইট? কথাটা বলে ইরফান শুদ্ধ ফায়েজের দিকে তাকায়। দুজনে অপরাধী দৃষ্টিতে চেয়ে আছে। ইরফান তাদের কাছে কত করে নাসিমের খোঁজ চেয়েছে, কিন্তু তারা দেয়নি। সবসময় বলেছে জানে না। আজ এরকম একটা পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থা চুরি করে ধরা পড়ার মতো হয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শুদ্ধ আর ফায়েজের দিকে। তার কেন যেন রাগ আসছে না। সে যেন রাগতে ক্লান্ত হয়ে গিয়েছে। মাইরাকে দেখার পর থেকে সে শুধু দুঃখ পেয়েছে, আর সেসব ঝেড়েছে রাগ দ্বারা। কিন্তু আজ ক্লান্ত লাগছে। ইরফান, শুদ্ধ, ফাইজা, নাসিম তিনজনের দিকেই চোখ বুলিয়ে মৃদু হেসে বলে, আমার আশেপাশে সেলফিশ পার্সনদের অভাব নেই। জাস্ট আমি চিনতে লেট করে ফেলি। আমি সবার মতো বেশি কথা প্লাস কথায় কথায় হাসতে পারি না বলে সবাই আমাকে রোবট কেন ভাবে বলতে পারবি? একটু থেমে আবারও বলে, বাট মেবি ইটস ট্রু, আমি আসলেই রোবট। এই যে আমি পাগলের মতো একজনকে খুঁজেছি, আর তোরা কি সুন্দর মজা লুটেছিস। ব্যাপারটা জানার পর আমার একটু ডিফারেন্ট রিয়াকশন দেওয়া উচিত ছিল, বাট আসছে না কেন যেন। কথাগুলো বলে মাথা নিচু করে দীর্ঘ শ্বাস ফেলল ইরফান। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ইউ আর গ্রেট, গুড বাই। শুদ্ধ দ্রুত ইরফানের পিছু গিয়ে ইরফানের কাঁধে হাত দিলে ইরফান বিদ্যুৎ গতিতে শুদ্ধর হাত ঝাড়া মারে। ডান হাতে শুদ্ধ শার্টের কলার ধরে রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর কলার ছেড়ে অপরাধীর মতো করে বলে, উপস, সরি, এসব বিহেভিয়ার আমার ফ্রেন্ডসদের জন্য, নট ইউ। লাস্ট কথাটা তিনজনের দিকে তাকিয়ে বলে। শুদ্ধ, ফায়েজ, নাসিম সবাই ইরফানের বিহেভে যেমন অবাক হয়, তেমনি ভেতরটাও কেমন যেন কেউ খামচে ধরেছে। ফায়েজ এগুতে নিলে ইরফান বা হাত উঠিয়ে বিরক্তি কণ্ঠে বলে, আই রিকোয়েস্ট ইউ, সবাই আমার থেকে দূরে থাক। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার বাইকে বসে। চোখ জোড়া ঝাপসা ঠেকল। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাইক স্টার্ট দেয়। নাসিম দুর্বল কণ্ঠে একবার ডাকলো ইরফানকে। আওয়াজ বের হয় না ছেলেটার। শুদ্ধকে ঠেলে বলে, তুই বাইক এনেছিস না? যা, ও অ্যাক্সিডেন্ট করবে। শুদ্ধ দ্রুত পায়ে তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়। ইরফান বাইকের স্পিড আরও বাড়ায়। কিছুক্ষণ পর নির্জীব গলায় গেয়ে ওঠে। ইরফান বাড়ি ফিরে দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ঘরে এসে চারিপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভ্রু কুচকাল। পেন্টিং রুমের দরজা খোলা দেখে ইরফান এগিয়ে গিয়ে দেখল মাইরা চেয়ারে বসে আছে। পিঠ ফিরিয়ে রাখা মাইরার দিকে চেয়ে রইল। মাইরা হয়তো কিছু আঁকছে। মাইরার আঁকার প্রতি বেশ ভালোই ঝোঁক আছে। তার মনে পড়ল মাইরার এত জটিল রোগ তার থেকে লুকিয়ে ফেলার কথা। গতকাল ঘুমের ওষুধ খেয়ে তার সাথে আবারও ডিস্টেন্স ক্রিয়েট করতে চাওয়া, সাথে তার তিনজন ফ্রেন্ড তাকে নামে ফ্রেন্ড বানিয়ে রাখা, সব মিলিয়ে ইরফানে নিজেকে নিজের কাছে ভীষণ ভ্যালুলেস লাগলো। চাপা শ্বাস ফেলে পিছিয়ে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর উদাম শরীরে ডিভানের উপরে গিয়ে চুপচাপ বসে, মাথা পিছন দিকে ঠেকিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে রাখে। অন্যদিনের মতো ইরফান আজ মায়ের কাছে এগিয়ে গেল না। একা থাকতে ইচ্ছে করল।
সকলের প্রতি পাহাড় সমান অভিমান, আকাশ সমান অভিযোগ, আর নিজের প্রতি বিতৃষ্ণা নিয়ে বসে থাকলেও ঘরের এক কোণায়। সে কতটা খারাপ হলে বা কতটা ভ্যালুলেস হলে তার কাছে প্রতিটি মানুষ বারবার তাকে এভাবে দূরে ঠেলে দেয়। মাইরা ইরফানের এই বাড়ি আঁকার চেষ্টা করছিল। হঠাৎ একটি কাগজ উড়ে পড়ে যেতে দেখে মায়ের মনোযোগে ব্যাঘাত ঘটে। মায়েরা হাতের তুলি রেখে চেয়ার থেকে উঠে মেঝে থেকে কাগজটি কুড়িয়ে আনে। টেবিলের ওপর রাখতে গিয়ে রাখে না, লেখাটি পড়ে। বার্ড ফ্লাওয়ার, তুমি এত সেলফিশ কেন বলবে? তুমি কি আমায় রোবট ভাবো? বিলিভ মি, আমি রোবট নই। আমার ভেতরে তোমাকে নিয়ে গড়া একটি স্বচ্ছ মন আছে। তুমি আঘাত পেলে আমার সেই মনটা ভীষণ ব্যথিত হয় মাই হার্ট। তুমি তোমার শীষ রাজকে আর কবে বুঝবে বার্ড ফ্লাওয়ার? লেখাটি মায়েরা পুরো 5 বার পড়ল। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়েছে। গতকাল তার 4টে ওষুধ খাওয়া ঠিক হয়নি। তার শীষরাজ তাকে কত ভালোবাসে সে তো জানে, তবুও কেন সে রেগে যায় তার শীষরাজের ওপর? এই যে সে তার শীষমালা কত কষ্ট পেয়ে এই কথাটুকু লিখেছে তা তো মায়েরা বোঝে। হাতের কাগজ রেখে মায়েরা চোখে মুখে পাশের রুমে যায়। ইরফানকে ডিভানের উপর বসে থাকতে দেখে ভীষণ অবাক হয়। তাদের সম্পর্ক ঠিক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো এমন হয়নি। ইরফান বাইরে থেকে এসে তার কাছে যায়নি। ইরফান কি তার উপর এখনো অনেক রেগে আছে, অনেক কষ্ট পেয়েছে? মায়রার আবারও চোখ ভিজে যায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় বলে, শিশুওয়ালা। ইরফান সাথে সাথে চোখ মেলে তাকায়। ইরফানের চোখ দুটো লাল। মায়রার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে, এরপর মৃদু হেসে বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, সবাই আমাকে অনেক যত্ন করে কষ্ট দেয়, অ্যান্ড বার্ড ফ্লাওয়ার তার শীষ রাজকে একটু বেশি যত্ন করে কষ্ট দেয়। কথাটা বলে ইরফান আবারও চোখ বুজে নেয়। মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান কত কষ্ট পেয়ে কথাগুলো বলেছে, কথাটা ভাবতেই মায়ের কেমন দম বন্ধ লাগলো। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের বাহুতে হাত রেখে ভাঙা গলায় ডাকে, শিশরাজ, আমি সরি, আর কখনো এমন করব না। ইরফান চোখ বুজে রেখে আলতো হাতে মায়েরার হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে ডিস্টার্ব করো না লিটল গার্ল। মায়েরার আরও কান্না পায়। ইরফানকে এভাবে কখনো দেখেনি সে। মায়েরা ইরফানের কথা অগ্রাহ্য করে ইরফানের কোলের ওপর উঠে বসে। ইরফান কিছু বলল না, সে তারও দুহাত আড়াড়ি বুকে গুজে রেখে চোখ বুজে আছে। মায়েরা ইরফানের দু গালে তার দুহাত রেখে ভাঙা গলায় বলে, শিশুওয়ালা, আমি সরি, আমি আর ওরকম করব না, সত্যি বলছি। ইরফানের কোনো সাড়া না পেয়ে মায়েরার চোখ থেকে আবারও পানি গড়ায়। মায়েরা ইরফানের বুকে মাথা রেখে দু হাত দিয়ে ইরফানের পিঠ আঁকড়ে ধরে। মেয়েটা ফোপায়। এর চেয়েও রেগে যাওয়া ইরফানই ভালো। মুখ বাঁকিয়ে ইরফানের বুকে নাক ঘষে বলে, শিশরাজ, আমার সাথে ঠিক করে কথা বলুন, এমন করছেন কেন? আমি আপনার সব কথা শুনবো। ইরফানের তবুও কোনো সাড়া না পেয়ে মায়েরা নাক টানে। ইরফানের বুকে মাথা ঠেকিয়ে কিছু একটা ভেবে গায়, রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থেকে ভালোবাসি তোমারে, তুমি মাছ আমি বর্ষি, টান দিলে আসবো, তোমার ওই চরণ তলে গড়ায় গড়ায় কাঁদবো, তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। একটু গেয়ে মায়েরা থামলো। তার চোখের পানিতে ইরফানের বুক ভিজে গিয়েছে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে এইভাবে দেখে মায়েরা আবারও ফোপায়। একটু এগিয়ে গিয়ে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে, গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, শিশুওয়ালা, আমি তোমার সব কথা শুনবো, কথা বলো আমার সাথে। মায়রার মুখে তুমি ডাক শুনে ইরফান ভীষণ অবাক হয়। সর্বশক্তি দিয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে, যেন আজ তার বার্ডফ্লাওয়ারকে কল্পনায় নয় বরং বাস্তবেই তার বুকের ভেতর ঢুকিয়ে নেবে। ইরফান মায়রাকে নিজের থেকে ছাড়াতে চাইলে পারল না। মায়রা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসল। বাঁ হাত মায়রার কোমরে রেখে ডান হাত মায়রার গলার ভাঁজে দিয়ে মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রা নাক টানে। ইরফান মায়রার গালে চুমু আঁকে। মায়রার মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মায়রা কান্না ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মায়রার মুখ মুছে দেয়। মায়রার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বার্ড ফ্লাওয়ার? মায়রা ঠোঁট উল্টে বলে, সরি। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, সরি কেন? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে,
আপনাকে কষ্ট দিয়েছি তাই। কিভাবে দিয়েছো? মায়েরা মাথা নিচু করে নেয়। আর কখনো উল্টাপাল্টা ওষুধ খাবো না। আপনার জন্য অপেক্ষা করব, আর কিছু লুকিয়ে রাখবো না, আর আপনার সব কথা শুনবো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। বা হাতে মায়রার মাথা খানিক উঁচু করে বলে, আমার দিকে তাকাও। মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার গালে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লাইড করতে করতে বলে,